তাহলে শুরু করা যাক প্রথম পাঞ্জাব। তাহলে দেখো আমাদের আগে দুটো আলোচনা হয়েছে, আজকে আমরা করব পাঞ্জাব। তো পাঞ্জাবে যে বিপ্লবী আন্দোলনটা চলেছিল, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঞ্জাব কেশরী নাম, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা লাজপত রায়, তাই তো। লাল বাল পাল, এই যে তিনটে নাম, তার মধ্যে লাল যে নাম সেটাই হচ্ছে লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় কোথাকার লোক ছিল? পাঞ্জাবে। তো পাঞ্জাবকে যদি বলা হয় যে পাঞ্জাবকে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত কে করেছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু হবে এখানে চলে আসছে লালা লাজপত রায়। 1904 খ্রিস্টাব্দ, এই 1904 খ্রিস্টাব্দে প্রবাসী বাঙালি একজন ছিল, প্রবাসী বাঙালি নাম কি? জে এম চট্টোপাধ্যায়, ঠিক আছে। আর আরো কয়েকজন যে ছিল তাদের চেষ্টায় পাঞ্জাবের সাহারানপুরে প্রথম বিপ্লবী কেন্দ্র গড়ে ওঠে। তাহলে এখানে দেখো প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালিকে কিন্তু এরকম ভীতু ভীতু এরকম বলা হয়, এই বলা কিন্তু চলবে না, ঠিক আছে। তো যাই হোক, তো বাংলার ক্ষেত্রে যে বাংলার যে ছেলেমেয়েরা ছিল, বিশেষ করে মেয়েরাও অনেক অংশগ্রহণ আছে, মেয়েদের সম্পর্কে আমি পরে আবার একটা ক্লাস তৈরি করব, বিপ্লবী নারী এদের সম্পর্কে। তো যাই হোক, তো এখানে যে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে প্রবাসী বাঙালি জে এম চট্টোপাধ্যায় আর আরো অনেক কয়েকজন বাঙালি এবং অনেক কয়েকজন দেশীয় যুবক, এদের দ্বারা পাঞ্জাবের সাহারানপুরে প্রথম বিপ্লবী কর্মকেন্দ্র কিন্তু বিপ্লবী কেন্দ্র গড়ে উঠেছিল। তাহলে যদি বলা হয় পাঞ্জাবে কোথায় সর্বপ্রথম বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল, তাহলে সেটা হচ্ছে সাহারানপুর। সেই কারণেই আমাদের প্রথম আছে হচ্ছে সাহারানপুর। কবে তাহলে তৈরি হচ্ছে সেটা? 1904 খ্রিস্টাব্দে গেল। পরে এই সমিতির কর্মকাণ্ড আস্তে আস্তে কি ছড়াবে, সাধারণ ব্যাপার, রুরকিতে স্থানান্তরিত হয়েছিল। তাহলে প্রথমে এই সাহারানপুরে, পাঞ্জাবের সাহারানপুরে প্রথম বিপ্লবী কেন্দ্র গড়ে উঠলো। পরবর্তীতে এই সমিতির কর্মকেন্দ্র কোথায় স্থানান্তর হচ্ছে? ট্রান্সফার রুরকিতে স্থানান্তর হয়। এখানেই দেখা যাচ্ছে যে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এই সমিতির অধিকাংশ সদস্য কিন্তু সংগৃহীত হয়েছিল। রুরকিতে যখনই এই বিপ্লবী সংগঠনটা চালু হলো, তখন দেখা যাচ্ছে যে রুরকির যে ইঞ্জিনিয়ারিং কলেজ যে ছিল, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের থেকেই কিন্তু এই সমিতির সদস্যরা কিন্তু আস্তে আস্তে যুক্ত হতে থাকলো। মানে দেখবে স্কুল কলেজের সামনে জেরক্সের দোকান থাকে, বইয়ের দোকান থাকে, খাতা কলমের দোকান থাকে। কেন থাকে? তার কারণ স্কুলে বা কলেজে ওই বিষয়গুলো বা ওই জিনিসগুলোর দরকার। তো যার দরকার হবে তারা ওই জায়গা থেকে সেগুলোকে ব্যবহার করতে পারবে বা সংগ্রহ করতে পারবে। ঠিক একই রকমভাবে এখানটাতে দেখা যাচ্ছে যে এই যে সংগঠন, বিপ্লবী সংগঠনে যোগদান কারা করবে? যুবকরা করবে। এই যুবকরা কোথায় থাকে? সাধারণত কলেজে। তো সেই কারণে বিভিন্ন কলেজের সামনে কিন্তু এই ধরনের বিভিন্ন বিপ্লবী সংগঠনের যে কর্মকেন্দ্র বা অফিস, ঠিক আছে, সমিতি, এগুলা কিন্তু তৈরি করা হতো। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখবে যে লীলা রায়ের নেতৃত্বে যে তৈরি করা হয়েছিল, ঠিক আছে, দীপালি সংঘ টঙ্ঘ, এই যে সংগঠনগুলো, এগুলাও কিন্তু ওই কলেজের সামনেই কিন্তু তৈরি করা হয়েছিল। সেটা নিয়ে আমরা পরে আবার একটা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহারানপুরে প্রথম তৈরি হচ্ছে পাঞ্জাবে বিপ্লবী সংগঠন। এর প্রধান প্রধান হোতা যদি বলা হয়, তাহলে সেটাকে লালা লাজপত রায়ের দ্বারা প্রভাবিত হয়ে কারা করেছে? জে এম চট্টোপাধ্যায় আর আরো কয়েকজন যুবকরা মিলিত হয়ে করেছে। তো এই পাঞ্জাবের সাহারানপুর থেকে পরবর্তীতে রুরকিতে স্থানান্তর হয়। রুরকিতে যখনই কর্মকেন্দ্র স্থানান্তর হয়, রুরকি কলেজটা যে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকেই বা সেখানকার যে ছাত্ররা ছিল তাদেরকেই কিন্তু এই দলে টানার একটা প্রসেস কিন্তু চালু হয়েছিল এবং তারা সেটাতে সফলও হয়েছিল। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি, দেখো, অধ্যাপক লালা হরদয়াল, অজিত সিং, সুফি অম্বা প্রসাদ, এরা কিন্তু এই সমিতির সাথে যুক্ত ছিল। তাহলে অধ্যাপক লালা হরদয়াল, টাইমিংটা 1884 থেকে 1969। অজিত সিংয়ের একটা পরিচয় কিন্তু আছে, তিনি ছিলেন হচ্ছে একজন বিপ্লবী পাঞ্জাবের। তারপরে তিনি দ্বীপান্তরে গেছিল। আর সব থেকে বড় বিষয়টা যেটা, ভগৎ সিং যে ছিলেন, ভগৎ সিংয়ের হচ্ছে কাকা ছিলেন অজিত সিং। অজিত সিংয়ের মৃত্যুর টাইমটা দেখবে খুব প্যাথেটিক টাইম, যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় সেদিনই, অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট। তো এটা একটা ব্যাপার। যাই হোক, তো এই অজিত সিং কিন্তু গুরুত্বপূর্ণ। অজিত সিং সম্পর্কে পরীক্ষা, অর্থাৎ নেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে এসেছে অলরেডি। ওই কারণে অজিত সিং সম্পর্কে ভালো মতো পড়বে। আমি খুব
একটা চেষ্টায় আছি যে বিভিন্ন যে ব্যক্তিত্ব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের, সেই ব্যক্তিত্বদের সম্পর্কে একটা পার্টিকুলার ক্লাস করে করে কিন্তু তৈরি করা। তো যাই হোক, সেটাও ভবিষ্যতে করব আশা রাখতে পারছি। তো যাই হোক, দেখা যায় এখানে কি বলা হচ্ছে যে অজিত সিং, সুফি অম্বর প্রসাদ, লালা হরদয়াল এই সমিতির সঙ্গে যুক্ত ছিল। গেল। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের সঙ্গে এই সমিতির ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও লালাজির তার কার্যাবলী কিন্তু কংগ্রেসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল। সাহারানপুরে যে সংগঠনটা ছিল, তো ঠিক আছে, এর সাথে যুক্ত ছিল, কিন্তু তিনি যে সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিল এই সংগঠনের সাথে তা না। এখানে তিনি ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু মেন ফোকাসটা লাজপত রায়ের কোথায় ছিল? কংগ্রেসে ছিল। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে যে এখানে মেন ফোকাসটা কিন্তু কংগ্রেসের সাথে সীমাবদ্ধ ছিল। তো যাই হোক, বাংলার বিপ্লবীদের সঙ্গেও এই সমিতির যোগাযোগ ছিল। সাহারানপুরের যে সমিতিটা, সেটা বাংলার বিপ্লবীদের সঙ্গেও তার যোগাযোগ, মানে সংগঠনের যোগাযোগ ছিল। তার কারণ কি? তার কারণ কোনো একটা সংগঠন চালাতে গেলে সেই রিলেটেড বিভিন্ন জায়গার সাথে কিন্তু যোগাযোগ অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে, দেখো, সরকারি মতে পাঞ্জাবের যে বিপ্লবী আন্দোলন, তার মূলে কিন্তু আর্য সমাজই ছিল। পাঞ্জাবের যে বিপ্লবী আন্দোলনটা, তার মূলে দেখা যাচ্ছে যত বিপ্লবী আছে, ঘুরে ফিরে তাদের যদি ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, দেখা যাচ্ছে কি তারা কোনো না কোনোভাবে কিন্তু আর্য সমাজের সাথেই যুক্ত। তো সেই কারণে বলা হচ্ছে, এটা একটা এমএতে আমাদের আমরা যখন এমএ পড়তাম, তখন এই সম্পর্কে আমাদের একটা নোটস বড় একটা পড়ানো হয়েছিল যে বিপ্লবী আন্দোলনের সাথে আর্য সমাজের ভূমিকা কী। বিপ্লবী আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে পাঞ্জাবে আর্য সমাজের ভূমিকা কী ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে পাঞ্জাবে যে সমস্ত বিপ্লবী সংগঠন ছিল, তার কিন্তু 90%ই দেখা যাচ্ছে সদস্যরা আর্য সমাজেরই সদস্য। তো এটাই বলা হচ্ছে, সরকারি মতে পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের মূলে কে ছিল? আর্য সমাজ ছিল। বস্তুত 1907 খ্রিস্টাব্দে আর্য সমাজের ভূমিকা থেকে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে যাদের অভিযুক্ত করা হয়, তাদের অধিকাংশই ছিল আর্য সমাজের সদস্য। যে ওই কথাটাকে শর্টে বলা হয়েছে যে 1907 খ্রিস্টাব্দে আর্য সমাজের ভূমিকা থেকে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে যাদের অভিযুক্ত করা হয়েছিল, তাদের অধিকাংশই কারা ছিল? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 1907-এ, তাদের অধিকাংশই ছিল কিন্তু আর্য সমাজেরই সদস্য। এই 1907-এ কিন্তু এই টাইমে কিন্তু দেখা যাচ্ছে কি অজিত সিংকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, লাজপত রায় অজিত সিংকে গ্রেপ্তার করা হয়েছিল, আর মহারাষ্ট্রের হচ্ছে তিলককে গ্রেপ্তার করা হয়েছিল। তো যাই হোক, 1907 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়, এই দেখো এই জিনিসটা এখানেই পরেই আছে, 1907 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় এবং অজিত সিং তাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এই নির্বাসনে পাঠানোর পর দেখা যাচ্ছে পাঞ্জাবে বৈপ্লবিক কার্যকলাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। যেহেতু নেতা দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে বা নির্বাসনে পাঠানো হয়েছে, ফলে কিন্তু দেখা যাচ্ছে যে পাঞ্জাবে এই কার্যকলাপ অর্থাৎ বৈপ্লবিক কার্যকলাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখানে দুটো নাম অবশ্যই মনে রাখবে। পাঞ্জাবের ক্ষেত্রে 1907 খ্রিস্টাব্দ লালা লাজপত রায়কে দ্বীপান্তরে পাঠানো হয়েছিল, অজিত সিংকেও দ্বীপান্তরে পাঠানো হয়েছিল নির্বাসনে। অ্যাট দ্য সেম টাইম মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলককে কিন্তু পাঠানো হয়েছিল। এই তিনজনের নাম, এই যে অজিত সিংয়ের নামটা দেখতে পাচ্ছ 1907-এ যে পাঠানো হয়েছে নির্বাসনে, এটা নেট পরীক্ষা এসেছিল খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, ওই 2018 সালে এরকম টাইপের হতে পারে, 18 বা 17 এরকম টাইপের একটা হবে, 18 বা 17 এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, মুদ্রা কথা বলার কি যে এই জায়গাগুলোকে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে, সেই জন্য বলা। তো যাই হোক, তো এখানটায় বলা হচ্ছে, দেখো 1907 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় ও অজিত সিংকে নির্বাসনে পাঠানো হয়, তার ফলে পাঞ্জাবের বৈপ্লবিক কার্যকলাপটা আস্তে আস্তে বেড়ে গেছিল। এখন যে নামটা পড়ব সেটা হচ্ছে রাসবিহারী বসু। এবার বলতে পারো যে রাসবিহারী বসু পাঞ্জাব কী করতে গেল? তো এবার বিষয়টা দাঁড়াচ্ছে, রাসবিহারী বসু বাঙালি হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে কিন্তু তার বিচরণটা গোটা উত্তর ভারত জুড়েই ছিল। তো সেক্ষেত্রে তিনি দিল্লি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল, ঠিক আছে, আর পাঞ্জাবের বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু যুক্ত ছিল। তো এখানে দেখো কি বলা হচ্ছে, 1909 খ্রিস্টাব্দের কথা। 1909 খ্রিস্টাব্দে সরকারি দমননীতির তীব্রতা সত্ত্বেও সরকারি দমননীতি চরম আকার ধারণ করেছিল। কেন? সময়টা কাল দেখো, 1909 খ্রিস্টাব্দ, মল্লে মিন্টো সংস্কার আইন, আর কি
1909 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে বিপ্লবী আন্দোলন চরম আকার ধারণ করেছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা চলছে, অলরেডি 11 পর্যন্ত চলেছিল। তো এরকম একটা অবস্থায়, তো যাই হোক, ইউরোপ প্রত্যাগত অধ্যাপক লালা হরদয়ালের নেতৃত্বে পাঞ্জাবে বিপ্লববাদী আন্দোলনের এক নতুন রূপ ধারণ করেছিল। ইউরোপ থেকে এসছিল কে? অধ্যাপক লালা হরদয়াল। তার নেতৃত্বে পাঞ্জাবে বিপ্লববাদী আন্দোলনটা একটা নতুন ধারা বা নতুন রূপ পেয়েছিল। কিছুদিনের পরে তিনি ভারত ত্যাগ করলে বাংলার বিশিষ্ট বিপ্লবী রাসবিহারী বসু অল্প দিনের মধ্যেই সমগ্র উত্তর ভারতের বৈপ্লবিক আন্দোলনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। তাহলে 1909 খ্রিস্টাব্দে যখন চরমতম তীব্রতা দমন নীতি চলছিল, তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই সময় ইউরোপ থেকে আগত অধ্যাপক লালা হরদয়ালের নেতৃত্বে পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন একটা নতুন রূপ ধারণ করেছিল। কিছুদিন পর এই যে হরদয়াল, তিনি কোথায় চলে যাচ্ছে? ভারত থেকে চলে যাচ্ছে। তো এই যে তিনি যখন চলে গেলেন ভারত থেকে, তখন ভারতবর্ষে একটা শূন্যতা দেখা দিচ্ছে সেই বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে। সেই শূন্যতাই পূরণ করেছিলেন কে? বাংলার বিশিষ্ট একজন বিপ্লবী, যার নাম হচ্ছে রাসবিহারী বসু। তিনি অল্প দিনের মধ্যেই দেখা যাচ্ছে সমগ্র উত্তর ভারতে কিন্তু বিপ্লবী আন্দোলনের কিন্তু নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো এর ফলে দেখা যাচ্ছে 1912 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ যখন বিশাল শোভাযাত্রা করে, দেখো 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা কি জানি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলেছিল। 1911 খ্রিস্টাব্দে সেটাকে বন্ধ করা হয়, রোধ করা হয়, বঙ্গভঙ্গকে রোধ করা হয় 1911 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তো এবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, স্থানান্তরিত হওয়ার পর তার মানে কি সব কিছু সেট আপ তো চলে যাচ্ছে দিল্লিতে। তো সেই ক্ষেত্রেই বলা হচ্ছে 1912 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর বড়লাট, তখন কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, যখন বিশাল শোভাযাত্রা করে নতুন দিল্লির রাজধানী দিল্লিতে প্রবেশ করেছিলেন, মানে একদম খুব শোভাযাত্রা করে, বর্ণাঢ্য শোভাযাত্রা করে লর্ড হার্ডিঞ্জ দিল্লির রাজধানীতে যাচ্ছিল। তো ওই সময় দেখা যাচ্ছে রাসবিহারীর পরিকল্পনা মাফিক, নাম কি? বসন্ত বিশ্বাস। রাসবিহারীর প্ল্যান মাফিক বসন্ত বিশ্বাস তার উপর, অর্থাৎ লর্ড হার্ডিঞ্জের ওপর কিন্তু বোমা নিক্ষেপ করে। এই যে বোমাটা নিক্ষেপ করলো, এই নিক্ষেপ করার অবস্থায় গুরুতর আহত হলেও বড়লাট অল্প এর জন্য প্রাণে বেঁচে যায়। যে গুরুতর আহত হয়, কিন্তু বড়লাট অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তো প্রাণে তো বেঁচে গেল লর্ড হার্ডিঞ্জ। কে বোমাটা ফেলেছিল? কে? বসন্ত বিশ্বাস। কবে? 1912 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেছিল বসন্ত বিশ্বাস, যখন লর্ড হার্ডিঞ্জ নতুন রাজধানী দিল্লিতে প্রবেশ করেছিল ওই সময়। ওই প্ল্যানিংটার মেন কে ছিল? প্ল্যানিংটা ছিল হচ্ছে রাসবিহারী বসু। তো যাই হোক, গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়। এবার যখন বেঁচে গেল, তার মানে তো অবস্থা খারাপ করবে এবার। তো এখানে দেখা যাচ্ছে এই ঘটনায় সারা ভারতে প্রবল চাঞ্চল্যের একটা সৃষ্টি হয়, যে বড়লাটের ওপর বোমা হামলা, এটা তো মানা যায় না কখনো। তো এরকম একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এই চাঞ্চল্যের ফলস্বরূপ দেখা যাচ্ছে যে পরের বছরই 1913 খ্রিস্টাব্দে 17ই মে পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার গর্ডনকে হত্যার জন্য রাসবিহারীর নির্দেশে লাহোরের লরেন্স গার্ডেনে বোমা রেখে দেওয়া হয়েছিল। কি? এটা তো 12তে একটা ট্রাই করা হলো, তারপরে দেখা যাচ্ছে 13তে, অর্থাৎ 17ই মে পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার এই গর্ডনকে হত্যার জন্য রাসবিহারীর নির্দেশে লাহোরের সেই লরেন্স গার্ডেনে বোমা রেখে দেওয়া হয়েছিল। এই বোমার আঘাতে একজন সরকারি চাপরাশির মৃত্যু হয়েছিল। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই ঘটনার রহস্য পরিষ্কার হয়ে যায়, রাসবিহারী সেই কারণে আত্মগোপন করে। সব কিছু খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ এর মধ্যে রাসবিহারী যুক্ত, সেই কারণে রাসবিহারী কিন্তু আত্মগোপন করেছিল। এর ফলে দেখা যাচ্ছে 1914 খ্রিস্টাব্দে 16ই মার্চ আমির চাঁদ, অবোধ বিহারী, বালমুকুন্দ, বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়। তাহলে দিল্লি ষড়যন্ত্র মামলা স্টার্ট হচ্ছে কবে? 14তে, 1914 খ্রিস্টাব্দে। কাজটা করেছিল কবে? 1912তে। একটা স্টেপ 12তে নেওয়া হয়েছিল, একটা স্টেপ 13তে নেওয়া হয়েছিল। যাই হোক, 14তে এসে 16ই মার্চ আমির চাঁদ, অবোধ বিহারী, বালমুকুন্দ আর বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে দিল্লি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত করা হয় বা শুরু করা হয়, এবং বিচারে তাদের ফাঁসি হয়। কবে ফাঁসিটা হচ্ছে? 11ই মে 1915 খ্রিস্টাব্দে। এত কিছু হয়।
এত কিছু করার পরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আর এখন অনেকজনের মুখে শোনা যায় কি আমরা এখনও পরাধীন। হ্যাঁ, মানে বাড়িতে বসে বসে স্বাধীনতা পেয়েছে, সেই কারণে এই সমস্ত মুখে মুখে বড় বড় ডায়লগ। যদি এরকম কাজ করার মাধ্যমে স্বাধীনতা যদি অর্জন করতে হতো নিজেকে, তাহলে এই সমস্ত ডায়লগগুলো আর বেরোতো না। এরা সব বড় বড় ডায়লগ ভাষণ মারে কি, যে আমরা এখনও পরাধীন। আরে ভাই, নিজের ক্ষমতাতে কিছু তো একটা করে দেখা, সমাজে তো কিছু একটা যোগদান দে, তাহলে তো বুঝবো। যাই হোক, এনে কী বলা হচ্ছে যে ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং বিচারে তাদের ফাঁসি হয়। তো এই হচ্ছে কথা। তো এর ফলে দেখা যাচ্ছে যে 1914 খ্রিস্টাব্দে 4 আগস্ট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতের অভ্যন্তরে এবং ভারতের বাইরে ভারতীয় বিপ্লবীদের মধ্যে কিন্তু জোরদার তৎপরতা কিন্তু দেখা দেয়। এরপর আমরা দেখতে পাই যে 1 নম্বর আসামি হিসাবে একেই ধরা হচ্ছে রাসবিহারীকে। রাসবিহারী তারপরে চলে যাচ্ছে, এর নামে আর কি ওয়ারেন্ট জারি করা হচ্ছে, পালিয়ে যাচ্ছে সেখান থেকে। সব্যসাচী বলে একটা আমরা বাংলা গল্প পড়েছি, তাই তো, শরৎচন্দ্রের। তো এই সব্যসাচী এই ছদ্মনামে কিন্তু চলে যাচ্ছে কোথায়, একদম পাঞ্জাবে। তো পাঞ্জাবে থেকে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই রাসবিহারী বসু সেখান থেকে কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য কিন্তু অনবরত কাজ করে গেছেন। এখন যেটা দাঁড়াচ্ছে যে সে সময় 1914 থেকে স্টার্ট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, 1914। তো এই সময় আমেরিকায় প্রতিষ্ঠিত একটা দল গদর দল বা গদর পার্টি 1913 সান ফ্রান্সিসকো এই সময় তৈরি হয়েছিল। তো যাই হোক, আমেরিকায় প্রতিষ্ঠিত যে গদর দল এর সাহায্যে ভারতীয় বিপ্লবীরা উত্তর ভারতে এক ব্যাপক গণবিদ্রোহের পরিকল্পনা কিন্তু নিয়েছিল। এর মূল নায়ক কে ছিল, সেই রাসবিহারী বসু আর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম আমরা কি, বাঘা যতীন, তাই না? বাঘা যতীন এর নাম, কার নাম, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এটা পরীক্ষাতে আসে, অলরেডি চলে এসছে নেট পরীক্ষায়, যে বাঘা যতীন কার নাম, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপর আরেকটা আছে যতীন দাস, ওটা কিন্তু তখন মিলালে চলবে না, তাই না? 63 দিন অনশন করে নিয়ে মারা গেছিল, লাহোর কনস্পিরেসি কেসের সাথে যুক্ত ছিলেন, এইরকম। তো যাই হোক, তো এখানটাতে দেখা যাচ্ছে গদর দল বা গদর পার্টি প্রতিষ্ঠা হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 খ্রিস্টাব্দে। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। তো যাই হোক, এরকম একটা অবস্থা। উত্তর ভারতে একটা ব্যাপক গণবিদ্রোহ পরিকল্পনা নিয়েছিল। তো এর মূল নায়ক ছিলেন দুজন, এক রাসবিহারী বসু আর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো বিপ্লবীরা কী করেছিল, কোন কোন জায়গা, ফিরোজপুর, আম্বালা, লাহোর, কানপুর, বারাণসী, আগ্রা, এলাহাবাদ, ফৈজাবাদ, এই যে জায়গাগুলো, এই প্রভৃতি স্থানের ভারতীয় সৈন্যবাহিনীর একটি বিরাট অংশকে কিন্তু দলে টানতে সক্ষম হয়েছিল। এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ যে ফিরোজপুর, আম্বালা, লাহোর, কানপুর, বারাণসী, আগ্রা, এলাহাবাদ, ফৈজাবাদ, এই যে জায়গাগুলো, এখানকার যে সেনা শিবির, ভারতীয় যে সেনা, ভারতীয় বলতে ভারতীয় ব্রিটিশ সেনা, তো এই সেনাদেরকে কিন্তু তারা নিজেদের দলে টানতে কিন্তু সক্ষম হয়েছিল। তার পরিণাম হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে কি, 1915 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি দেশজোড়া একটি অভ্যুত্থান, সম্পূর্ণ দেশ জুড়ে একটা অভ্যুত্থানের সূচনা হয়। শেষ পর্যন্ত বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ব্যাপক ধরপাকড় শুরু হয়। ঠিক আছে, এই ব্যাপক ধরপাকড় তাহলে কবে, সেটা 1915-তে। বন্দি বিপ্লবীদের নিয়ে শুরু হয় কি, লাহোর ষড়যন্ত্র মামলা। এই লাহোর ষড়যন্ত্র মামলা তাহলে টাইমিংটা কবে হচ্ছে, 1915 খ্রিস্টাব্দে গেল। লাহোর ষড়যন্ত্র মামলা 3খানা আছে, তো এটা প্রথমটা লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলায় 1 নম্বর আসামি কে ছিলেন, রাসবিহারী বসু। 1915 খ্রিস্টাব্দে 12ই মে PN ঠাকুর ছদ্মনামে জাপান পথে পাড়ি দেন। রাসবিহারী বসু কোন মামলায় 1 নম্বর আসামি ছিল, লাহোর কনস্পিরেসি কেস, কত খ্রিস্টাব্দ, 1915 খ্রিস্টাব্দ গেল। আর রাসবিহারী বোস কোন নামে জাপানে গেছিল, PN ঠাকুর ছদ্মনামে গেল। এই হচ্ছে আমাদের দেখতে হবে, ছদ্মনামের নামে জাপানে কিন্তু পাড়ি দিয়েছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন কিন্তু মাথাচাড়া দিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই, এর পরবর্তীতে তো ফার্স্ট স্টেপ নিয়ে আমরা আলোচনা করলাম, এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এই বিপ্লবীদের সাথে যুক্ত হচ্ছে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ঠিক আছে। তো এই রকম আরও অনেক বিপ্লবী, তো এই সম্পর্কে আমরা বা পরবর্তী যে বিপ্লবী আন্দোলনগুলো সেই সম্পর্কে আমরা আবার পরবর্তীতে
অন্য একটা ক্লাসে কিন্তু আলোচনা করব। এটা আমরা আলোচনা করলাম বিপ্লবী আন্দোলনের প্রথম পর্যায়টা আলোচনা হলো। এরপরে 1920 পর থেকে যে আন্দোলনগুলো চলেছিল সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার কিন্তু নতুন ক্লাস আসবো। তো আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি। তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান থেকে কিন্তু বিভিন্ন মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে, কিছু নোটসের লিঙ্ক দেওয়া থাকবে, আর তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হওয়ার জন্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, এটা আমাদের ফেসবুক পেজ, তার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, যদিও টেলিগ্রাম গ্রুপটাতে এখন খুব একটা তৈরি করা হয়নি, তো আস্তে আস্তে আশা করি হয়ে যাবে। তো টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে কিন্তু যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।